হ্যালো আর মেয়েটা আমার চ্যানেলে নতুন গল্পটার ফার্স্ট পার্ট দেখে তোমরা কিছুই বুঝবা না, সো প্লিজ গল্পটার সাথে থাকো এবং গল্পটা অবশ্যই খুব ইন্টারেস্টিং হবে। আর আমার সব গল্পের থেকে এই গল্পটা অনেক বেশি আলাদা হবে। গল্পটা আমার লেখা না, গল্পটা আমার খুব ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাই প্লিজ গল্পটার সাথে থাকো। আর আমি শক্ত দড়ি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে একদম চুপচাপ বসে আছে তে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া জলগুলো শুকিয়ে গেছে, শরীরের কিছু কিছু অংশে মারের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। কালো রঙের একটা কাপড় দিয়ে মুখটাও বেঁধে দেওয়া হয়েছে ওর, তবে এটার খুব একটা প্রয়োজনীয়তা নেই আপাতত, কারণ মেয়েটা এখন আর চিৎকার করছে না। তবে আশেপাশে বেঁধে রাখা মেয়েগুলো ছটপট করে যাচ্ছে, কেঁদে কেঁদে বাঁধা মুখ দিয়ে অস্পষ্ট স্বরে চিৎকার করে যাচ্ছে বাঁচার আকাঙ্ক্ষায়, কিন্তু সেই সবই ব্যর্থ। এখানে ওদের কান্না শোনার মতো কেই বা আছে? চৈত্র মাস হলেও বাইরে বর্ষাকালের মতোই মুষলধারে বৃষ্টি পড়ছে। খানিক বাদে বাদে গগন কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে, আর আকাশ আলোকিত হচ্ছে বিদ্যুতের ঝলকানিতে। একজন একজন করে মেয়ে নিয়ে যাচ্ছে মাঝখানে, আর সেই মেয়েদের দেখে আশেপাশের দাঁড়ানো ক্রেতারা তাদের নির্দিষ্ট দরদাম করছে। যে বেশি দাম বলতে পারছে তাকে হস্তান্তর করা হচ্ছে মেয়েটাকে। কেনা বেচার এক নিকৃষ্ট খেলা চলছে এখানে। কিছুক্ষণ পরেই তের পালা এলো। মধ্যবয়সী একটা লোক থেকে টেনে মাঝে নিয়ে দাঁড় করালো, কিন্তু তের মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই, যেন সে বুঝেই গেছে যে কিছু বলে কোনো লাভ হবে না। তেকে টেনে মাঝে নিয়ে যেতেই আবার সেই দরদাম করা শুরু হয়ে গেল। কিছু লোক লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে, কে নিয়ে যেতে পারে সেটা নিয়েই হচ্ছে অমানবিক প্রতিযোগিতা। অন্য সময় হলে হয়তো এই লোকগুলো দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়তো তে, কিন্তু এখন কিছুই করছে না, চুপচাপ নিচের দিকেই তাকিয়ে আছে। বাজারের পণ্যের মতো তার দর ধরা হচ্ছে। এর চেয়ে জঘন্য অনুভূতি কি হতে পারে? হঠাৎ করে ওখানে পুলিশের গাড়ির হুইসেল বেজে উঠল চারিদিকে। লোকগুলো সবাই হতভম্ব হয়ে যায়। এখানে পুলিশ কি করে এলো? পালাতে চেষ্টা করেও কোনো লাভ হয়নি, কারণ পুলিশ চারিদিক ঘিরে নিয়েছে অলরেডি। মেয়েটাকে যে লোকটা ধরে রেখেছিল সে তেকে ওখানে ছুঁড়ে ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার আগে পুলিশ তাকে ধরে ফেললো। মুহূর্তে চারপাশে হইচই পড়ে গেল, ফায়ারিংও হলো একটু আধটু। অবশেষে পুলিশ সবাইকে ধরে ফেলতে সক্ষম হলো। সেখানে বন্দি করে রাখা মেয়েগুলোর চোখে মুখে স্বস্তি ফিরে এলো বাঁচার আনন্দে, কিন্তু তে চোখ তুলে এখনো দেখেনি আসলে চারপাশে হচ্ছেটা কি। যেন এসবে তের কিছুই যায় আসে না। এর মধ্যে একটা কালো রঙের গাড়ি এসে থামলো সেখানে। গাড়ি থেকে কালো টি শার্ট, উপরে কালো জ্যাকেট আর জিন্স পরা সুঠাম দেহি একটা ছেলে বেরিয়ে এলো। এমন ফর্সা শরীরে কালো রংটা যেন বেশ মানিয়েছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ছেলেটা তাড়াতাড়ি করে ভেতরে প্রবেশ করলো। আস্তে আস্তে বৃষ্টিতে হালকা ভিজে গেল সে। গায়ের জমা জলটুকু ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসতেই এসপি ইয়োনো তার দিকে এগিয়ে আসলো। ছেলেটা তার দিকে না তাকিয়ে এগিয়ে যেতে যেতে বলল, কাজ হয়ে গেছে ইয়োনো? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি যে এখানে মেয়েদের দরদাম হচ্ছে, মেয়েদেরকে হচ্ছে? ছেলেটা ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর চারিদিকে একবার চোখ বুলিয়ে বলল, সবগুলো মেয়েকে বার করার ব্যবস্থা কর। আপাতত তোর থানাতেই রাখ। ওদের বাড়ির লোকদের সাথে কথা বলে ওদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা কর। একে একে সব মেয়েকে উদ্ধার করে বের করে আনছে পুলিশ, কিন্তু তে এখনো ওখানেই চুপচাপ বসে আছে। ছেলেটার চোখ হঠাৎ করে তের উপর পড়তেই ছেলেটা বেশ অবাক হয়ে গেল। যেখানে সব মেয়েগুলো ছাড়া পাওয়ার জন্য ছটপট করছে, সেখানে এই একটা মেয়ে এত শান্ত হয়ে চুপচাপ বসে আছে কেন? এই মেয়েটার কি এখান থেকে বের হওয়ার কোনো ইচ্ছে নেই? এই খারাপ জায়গায় থাকতে চায় নাকি এই মেয়েটা? কিন্তু মেয়ের এমন ইচ্ছে বা কেন হবে? ছেলেটা এসব কথাই ভাবছিল। হঠাৎ করে একজন মেয়ে কনস্টেবল মেয়েটার দিকে এগিয়ে যেতেই ছেলেটা তাড়াতাড়ি করে লেডি কনস্টেবলকে হাতের ইশারায় বারণ করলো তার দিকে যাওয়ার জন্য। তারপর ছেলেটা নিজেই আস্তে আস্তে তের কাছে আসলো। তের সামনে এসে হাঁটু ভেঙে বসলো। সূক্ষ্ম দৃষ্টিতে তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তের হাতের বাঁধন খুলতে যাবে ঠিক তখনই তে বেশ ভয় পেয়ে গেল। ভয়ে গুটিসুটি মেরে বসে পড়ল সে। তে এখনো মাথা তুলে তাকায়নি।
আশেপাশে কি হচ্ছে যেন কোনো কিছু জানার তার কোনো দরকারই নেই। তেকে এভাবে ভয় পেতে দেখে ছেলেটা তখন নরম কণ্ঠে বলল, ভয় পাবেন না, এখন আপনি সম্পূর্ণ নিরাপদ। তে কেঁপে উঠল, এত মধুর কণ্ঠস্বর, তাও আবার একটা পুরুষের। তে তখন মনে মনে ভাবলো, এত সুন্দর কণ্ঠস্বর, পুরুষের কণ্ঠস্বর কি এত সুন্দর হয় নাকি? ছেলেটা তখন তের হাত ধরে দাঁড় করিয়ে লেডি কনস্টেবলকে বলতেই লেডি কনস্টেবল এসে তের হাত মুখের বাঁধন খুলে দিল। এরপর তেকে বাইরে নিয়ে আসলো। তে পুরো নির্জীব বস্তুর মতো সেদিকে গেল যেদিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ছেলেটা কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তের চলে যাওয়ার দিকে। তারপর ওখানে কিছুক্ষণ থেকে নিজের কিছু কাজ সেরে নিল। জায়গাটা বাজেয়াপ্ত করে নেওয়ার পর পুলিশরা সব চলে গেল, শুধু ইয়োনো আর ওই ছেলেটাই রয়ে গেল। ইয়োনো তখন ছেলেটাকে বলল, গ্রেট জব দোস্ত, জানিস কতগুলো মেয়ে বেঁচে গেল তোর জন্য। এই র্যাকেটটা বহুদিন যাবৎ ধরার চেষ্টা করছিলাম, যাক অবশেষে তারা ধরা পড়লো। ছেলেটা ফোনে কিছু একটা করছিল। ইয়োনোর কথা শুনে তখন ছেলেটা বলল, শুধু চেষ্টা দিয়ে করলেই হয় না রে দোস্ত, সঠিক চেষ্টা করতে হয়। তুই যদি রাজস্থানে বরফ খোঁজার চেষ্টা করিস আর কাশ্মীরে উঠ, তাহলে দিনরাত চেষ্টা করলেও রেজাল্ট কি হবে জানিস? জিরো। ইয়োনো তখন ছেলেটার কথায় হাসলো। ছোটবেলা থেকেই চেনে ছেলেটাকে। ছেলেটা এরকমই, এত ঠান্ডা মাথা কাজ করতে খুব কম মানুষই পারে। যে কোনো রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে জানে সে। প্রতিটা কাজ খুবই বিচক্ষণতার সাথে করে। এত নিখুঁত একটা মানুষ কি করে হয় সেটাই ইয়োনো সবসময় ভাবে। ইয়োনো তখন ছেলেটাকে বলল, তুই কি এখন বাড়ি যাবি? ছেলেটা ভেজা চুলগুলো আঙ্গুল দিয়ে নেড়ে নিয়ে বলল, হ্যাঁ, আমার তো আর কোনো দরকার নেই এখানে, তাই না? বাসায় চলে যাব ভাবছি। ইয়োনো তখন বলল, হ্যাঁ, তোর কোনো দরকার নেই, তবে আমার তো এখন থানায় যেতে হবে। মেয়েগুলো ঠিকঠাক মতো বাড়ি পৌঁছেছে কিনা সেটারও তবে খবর রাখতে হবে। এরপর ছেলেটা ইয়োনোকে বিদায় দিয়ে নিজের গাড়িতে উঠে চলে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। বর্ষণ থামার নামই নিচ্ছে না, আর বজ্রপাতও সমান তালে হচ্ছে। নীরব রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে যেতে হঠাৎ করে ছেলেটার মনে পড়ল সেই মেয়েটার কথা। তেকে ধরতে গেলেই তার ভয় গুটিয়ে যাওয়া, ভেজা চুল, ভয়ে জড়সড় হয়ে যাওয়া। যদিও মেয়েটার মুখটা সেভাবে স্পষ্ট দেখতে পায়নি, কিন্তু যতটুকুই দেখেছে মনে গেঁথে গেছে ছেলেটার। এভাবে চুপচাপ কেন বসেছিল মেয়েটা? হঠাৎ ছেলেটার ফোন বেজে উঠল। ছেলেটা ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে ইয়োনো তখন বলল, দোস্ত, এই মেয়েটা তো কিছুই বলছে না রে। বারবার ওকে জিজ্ঞেস করছি নিজের নাম ঠিকানা, কিছুই বলছে না। কি করা যায় বল তো? ভালো করে জিজ্ঞেস কর, সব বলবে। অনেকবার জিজ্ঞেস করেছি রে, কোনো লাভ হচ্ছে না, কিছুই বলতে চাইছে না। এমনকি নিজের বাড়িতেও যেতে চাইছে না, বলছে তার নাকি কোনো বাড়িই নেই। এসব কথা শুনে ছেলেটার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে তখন গাড়ি ঘোরালো পুলিশ স্টেশনের দিকে। ওইদিকে তে মাথা নিচু করে চুপচাপ একটা চেয়ারে বসে আছে। ভেজা অবস্থায় কেঁপে কেঁপে উঠছে সে। এখনো চোখ তুলে তাকিয়ে দেখেনি ওর আশেপাশের মানুষগুলো কারা। ইয়োনো বেশ কয়েকবার তেকে জিজ্ঞেস করেছে, কিন্তু তে বারবার একটাই কথা বলছে, ও কোথাও যেতে চায় না, ওর কোনো বাড়ি নেই, ও যাবে না কোথাও। ইয়োনো এখন বেশ বিরক্ত হয়ে গিয়েছে তের উপর। চুপচাপ বসে আছে আর অপেক্ষা করছে সেই ছেলেটার। কিছুক্ষণ পর কালো পোশাক পরা সেই ছেলেটা ভেতরে এলো। ওকে দেখে ইয়োনো দাঁড়িয়ে গেল। ছেলেটা তাড়াতাড়ি করে ইয়োনোকে জিজ্ঞেস করলো, কোন মেয়েটার কথা বলছিলি তুই এতক্ষণ? ইয়োনো চোখের ইশারায় তেকে দেখালো। ছেলেটা তখন তের দিকে তাকে একটু হাসলো। এরপর চেয়ার টেনে তের সামনে বসে কিছুক্ষণ তেকে পর্যবেক্ষণ করলো। তারপর তাকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কি নাম আপনার? তে এই নিয়ে 3 বার নিজের নাম বলেছে সবাইকে, তাই এখন আর বলার কোনো ইচ্ছে ছিল না তার। তবুও আবার সেই সুন্দর পুরুষালী কণ্ঠ শুনে তার আবারও তার নাম বলতে ইচ্ছে করলো। তাই সে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার নাম কিম তায়াং। ছেলেটা তখন বলল, আপনি বাড়ি ফিরতে চান না? আপনার বাবা মার কাছে যেতে চান না আপনি? তে ভাঙা কণ্ঠে বলল, আমার বাবা মা নেই। ছেলেটা তখন তের দিকে আরেকটু ঝুঁকে গেল আর বলল, তাহলে এখন কোথায় যাবেন আপনি? কোথায় যেতে চান?
তে চুপ করে রইল। উত্তর নেই, নাকি উত্তর দেওয়ার কোনো ইচ্ছে নেই সেটা ছেলেটা বুঝতে পারলো না। ছেলেটা থুতনিতে হাত রেখে অপেক্ষা করছে তের উত্তরের। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তে যখন কোনো উত্তর দিল না, তখন ছেলেটা তেকে বলল, বলুন কোথায় যেতে চান, চুপ করে আছেন কেন? কথাটা বলতে বলতেই তে ঢলে পড়ল। ছেলেটা দ্রুত উঠে তেকে ধরে ফেললো, নিজের সাথে কিছুক্ষণ চেপে ধরে রেখে লম্বা একটা শ্বাস ফেললো। হঠাৎ করে তেকে কোলে তুলে নিল ছেলেটা। তা দেখে ইয়োনো বেশ অবাক হয়ে গেল। সে তখন বলল, আরে মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ছেলেটা কিছুক্ষণ থেমে ইয়োনোকে বলল, এখন এসব বিষয়ে কথা বলার সময় নেই, আমি তোকে পরে সব জানাবো। এই কথা বলেই তেকে কোলে নিয়েই চলে গেল ছেলেটা। সোফায় বসে বিছানায় শুয়ে থাকা তের ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ছেলেটা। বৃষ্টি নেই এখন, মাঝে মাঝে টকটক আওয়াজ আসছে শুধু, তবে বিদ্যুৎ এখনো চমকাচ্ছে। তেকে ওর বাংলোতে এনে সার্ভেন্ট দিয়ে ভেজা পোশাকটা বদলে দিয়ে ছেলেটা তার নিজের শার্ট মেয়েটাকে পরিয়ে দিতে বলল, আর ছেলেটা নিজেও চেঞ্জ করে নিল। রুমটা আবছা অন্ধকার, তবে সেই আবছা অন্ধকারে মোমের হালকা আলোয় তের মুখটা দেখে চলেছে ছেলেটা। এভাবেই দেখতে ছেলেটার বেশ ভালো লাগছে। দরজায় হঠাৎ করে নক পড়তেই উঠে গিয়ে দরজা খুলল। একটা মেয়ে সার্ভেন্ট তার দিকে কফির মগ এগিয়ে দিল। ছেলেটা সেটা নিয়ে আবারও দরজা বন্ধ করে তের দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে ব্যালকনিতে চলে গেল। এরপর রেলিংয়ের উপর ভর দিয়ে কফিতে চুমুক দিচ্ছে আর মনে মনে ভাবছে, কি থেকে কি হয়ে গেল। গিয়েছিলাম পুলিশ স্টেশনে অন্য একটা কাজে, আর কি করে আসলাম আমি? মেয়েটাকে বাসায় নিয়ে চলে আসলাম, তা আবার অচেনা একটা মেয়ে। এই অচেনা একটা মেয়েকে বাসায় তো নিয়ে আসলাম, এখন কি হবে? ছেলেটা তখন আবারও ভাবলো, ধুর, যা হওয়ার হবে, পরেরটা পরে দেখা যাবে। এসব ভাবতে ভাবতে আবারও ঝপাঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এবার ছেলেটা সেই বৃষ্টি দেখতে দেখতে কফির মগে চুমুক দিল। জ্ঞান ফিরতে আস্তে আস্তে চোখ খুলে তাকালোতে, মাথাটাও ভার হয়ে আছে। ভালো করে তাকিয়ে নিজেকে আবছা অন্ধকার একটা ঘরে আবিষ্কার করে চমকে উঠল সে। একটু আগের কথা মনে পড়তেই তাড়াহুড়া করে উঠে বসলো। এটা কোথায় ও? আবার কোথায় এনে ফেলল নিয়তি তাকে? শরীর ভীষণ দুর্বল লাগছে, তবুও আস্তে করে নেমে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, রুমে কয়েকটা লাল মোমবাতি জ্বলছে। তে অবাক হয়ে পা টেনে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চারপাশটা দেখছে। রুমটা খুব বড়, আর পুরোপুরি স্পষ্ট দেখা না গেলেও মনে হচ্ছে খুব শৌখিন মানুষের ঘর। ব্যালকনিতে চোখ পড়তেই একটু এগিয়ে রেলিং ধরে এক সুঠাম দেহের মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো তে। ছেলেটা বাইরের দিকে ঘুরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর ধোয়া ওঠা একটা মগে চুমুক দিচ্ছে। আবছা অন্ধকারে অবয়ব রূপে এতটুকুই দেখা যাচ্ছে। তের ভেতরটা কেঁপে উঠল আর মনে মনে ভাবতে লাগলো, কে এই লোকটা? ওকে কোথায় নিয়ে আসা হয়েছে? খারাপ কোনো লোকের হাতে পড়েনি তো? জগতে ভালো লোক আছে নাকি? এসব ভেবে কাপা পায়ে একটু পিছিয়ে যেতেই টি টেবিলে ধাক্কা খেলো সে। সেই আওয়াজে ছেলেটা পেছনে ঘুরে তাকালো। তে উঠে পড়েছে দেখে ভেতরে এগিয়ে গেল। তে দেখলো ছেলেটা এগিয়ে আসছে তার দিকেই। ছেলেটা যত ভেতরে যাচ্ছে তের ভয় তত বৃদ্ধি পাচ্ছে। তে তখন মনে মনে ভাবছে, আমাকে কি সত্যি কারো কাছে বিক্রি করে দেওয়া হয়েছে? তাহলে আমি এখান থেকে পালাবো কি করে, আর যাবই বা কোথায়? ছেলেটা এগিয়ে এসে তের সামনে দাঁড়ালো। অন্ধকার ঘর, বাইরে বৃষ্টি আর বাতাসের শো শো আওয়াজ হচ্ছে। ব্যালকনি দিয়ে সেই বাতাস এসে ঘরের ভেতরে সব পর্দা নাড়ছে। মোমবাতির আগুনের শিখা কেঁপে কেঁপে উঠছে। তে ভয় কিছু বলতে পারছে না, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই ঠান্ডা পরিবেশেও ঘাম বের হচ্ছে তের, নিঃশ্বাস আটকে আসতে চাইছে। ছেলেটা একটা মোমবাতি নিয়ে তে আর নিজের মাঝ বরাবর রাখতে মোমের আলোয় ছেলেটার মুখ পরিষ্কার হয়ে গেল। তে চমকে উঠল। তে তার সামনে দাঁড়ানো ছেলেটাকে দেখে চমকে উঠল। আস্তে করে নিচু স্বরে বলল, আপনি আপনি এখানে? ছেলেটা অতি সহজভাবে মুখে সুন্দর একটা হাসি ফুটিয়ে বলল, আমি জাংকুক, জিওন জাংকুক। সবাই রকস্টার জেকে বলেই চিনে।
তে ভাষা হারিয়ে থতমত খেয়ে গেল, কেননা যার গান শুনে তে সকাল কাটতো আর রাতে ঘুমাতে যেত, সেই দ্য রকস্টার জিওন জাংকুক ওরফে জেকে বাড়িতে তারই সামনে দাঁড়িয়ে আছে তে। এটা কি কল্পনার স্বপ্ন নাকি হ্যালুসিনেশন? কি হচ্ছে তে এর সাথে? কার কাছ থেকে কার কাছে যাচ্ছে সে? কে নিচ্ছে কে ছাড়ছে কিছুই বুঝতে পারছে না তে। সব কিছু তার কাছে বেশ জটিল লাগছে। এসব ভেবে আবার ঘুরে উঠল তের মাথা। দাঁড়িয়ে থাকা তার আর সম্ভব হলো না, ঢলে পড়ল জাংকুকের বুকে।